আসসালামু আলাইকুম, শুভ সকাল। গতকাল একজন আমার কাছে HCR সম্পর্কে জানতে চেয়েছে। বিষয়টা হচ্ছে যে HCR টার্মটা যথেষ্ট পুরাতন। বর্তমানে বা সাম্প্রতিক কালের আগে এটাকে বলা হয়ে থাকতো কনভার্সন ডিসঅর্ডার। অনেক ক্ষেত্রে কনভার্সন অ্যান্ড ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার বলা হয়ে থাকতো। আর বর্তমানে এটাকে সংজ্ঞায়িত করা হয় ফাংশনাল নিউরোলজিক্যাল সিম্পটম ডিসঅর্ডার অথবা ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হিসেবে। আমরা লক্ষ্য করি যে বিভিন্ন সময়ে যে নোমেনক্লেচার বা নজোলজি বা ক্লাসিফিকেশন সিস্টেম একটু চেঞ্জ হয়। এই চেঞ্জটা হয় যাতে রোগীর রোগ নির্ণয় এবং চিকিৎসা এবং প্রগনোসিস এই বিষয়গুলো সঠিকভাবে পর্যালোচনা করা হয়। সেই জন্য এভাবে সংজ্ঞা পরিবর্তন হয়, রোগের দিক নির্দেশনা পরিবর্তন হয়। তো HCR যেটা পুরাতন নাম বা মাঝখানে যেটাকে বলা হতো কনভার্সন ডিসঅর্ডার, এবং বর্তমানে যে বিষয়টাকে বলা হয় যে ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, সেই ডিসঅর্ডার সম্পর্কে বলতে গেলে আমরা প্রথমে একটু সোমাটোফর্ম ডিসঅর্ডার বা শরীর কেন্দ্রিক যে রোগ, শারীরিক উপসর্গ সহ যে রোগ, সেই রোগের ক্লাসিফিকেশনের যে পরিবর্তন হয়েছে সেটা একটু দেখব, সেই রোগটা একটু বলবো। তারপরে আমরা কনভার্সন ডিসঅর্ডার অথবা ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার সম্পর্কে কিছুটা বলবো। আমি প্রথমে সোমাটোফর্ম ডিসঅর্ডার সম্পর্কে একটু বলতে চাচ্ছি যে এই ডিজিজগুলো কি ধরনের। বিভিন্ন বিষয়ে তোমরা আগেও লক্ষ্য করেছো যে বিভিন্ন কমিটি হয়, যেমন জয়েন্ট ন্যাশনাল কমিটি হয়, এবং তারপরেই তোমরা দেখো যে উচ্চ রক্তচাপের সংজ্ঞা পরিবর্তন হয়, বিশুদ্ধ করার চেষ্টা করা হয়। সেরকমই সাইকিয়াট্রির ক্ষেত্রেও সংজ্ঞাগুলো, ডেফিনিশন গুলো পরিবর্তন হয়, বিশুদ্ধ করার চেষ্টা করা হয়। সোমাটোফর্ম ডিসঅর্ডার, যেখানে মেইন প্রেজেন্টেশন হচ্ছে সোমাটিক বিভিন্ন সিমটম rather than psychiatric complaints, rather than anxiety and depression, patient comes to you with complaints of স্যার আমার পেটে ব্যথা করছে, মাথা ব্যথা করছে, বুক খুব ধরফর করে, মনে হয় বুকের রোগ হয়েছে, বা মনে হয় পেটের খুব পীড়া, অনেক ডাক্তার দেখাইছি, এরকম বিভিন্ন কমপ্লেন নিয়ে। আগে আমরা এই ধরনের সোমাটোফর্ম ডিসঅর্ডার গুলোকে, তোমরা বাম দিকের প্যানেলে লক্ষ্য করো, DSM-4 এবং ডান দিকে দেখো DSM-5। DSM-4 নিশ্চয় তাহলে DSM-5 এর আগের ক্লাসিফিকেশন সিস্টেম। DSM-4 এ আমরা 5টা ভাগে ভাগ করতাম: সোমাটাইজেশন ডিসঅর্ডার, সোমাটোফর্ম পেইন ডিসঅর্ডার, হাইপোকন্ড্রিয়াসিস, কনভার্সন ডিসঅর্ডার এবং বডি ডিসমরফিক ডিসঅর্ডার। DSM-5 এ এই, বা তোমরা জানো যে DSM মানে হচ্ছে যে আমেরিকার ক্লাসিফিকেশন সিস্টেম ফর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সেই নতুন ক্লাসিফিকেশনে 3টা গ্রুপ করা হয়েছে, সোমাটাইজেশন এবং পেইন ডিসঅর্ডার মিলে হয়েছে, এবং হাইপোকন্ড্রিয়াসিসের কিছু অংশ মিলে হয়েছে কমপ্লেক্স সোমাটিক সিমটম ডিসঅর্ডার। হাইপোকন্ড্রিয়াসিসের একটা অংশ হয়েছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, এবং কনভার্সন ডিসঅর্ডার চেঞ্জ হয়েছে ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সোমাটিক সিমটম ডিসঅর্ডার, এটার
যদি আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বা সিমটম ক্রাইটেরিয়া দেখি তাহলে আমরা একটু বলতে পারি one or more somatic symptoms that are distressing or result in significant disruption of daily life. Excessive thoughts, feelings and behaviors related to the somatic symptoms or associated health concerns as manifested by at least one of the following. Disproportionate and persistent thoughts about the seriousness of one's symptoms, persistently high level of anxiety about health symptoms, excessive time and energy devoted to those symptoms or health concerns. Although any somatic symptom may not be continuously present, the state of being symptomatic is persistent, typically more than 6 months. আর এখানে সোমাটোফর্ম পেইন ডিসঅর্ডারটাকে মার্জ করা হয়েছে এভাবে with predominant pain. Previously pain disorder, the specifier is for individuals whose somatic symptoms predominantly involve pain. Clinical feature আমরা বলতে পারি patients believe that they have a serious disease that has not been detected and they cannot be persuaded to the contrary. তারা একটা গভীর ও জটিল, তোমরা অনেক সময় বলো না যে গভীর ও গোপন দুঃখ, সেরকম গভীর ও জটিল রোগে ভুগছে এবং এটা থেকে তাদের বিশ্বাসকে সরানো যায় না। As time progresses, they may manifest their belief to another disease. প্রথমে হয়তো কিছুদিন পেটের রোগের কথা বললো, তারপরে হার্টের রোগের কথা বললো। আমরা তো এরকম দেখি যে অনেকে হার্টের ডাক্তার দিয়ে শুরু করে, তারপরে পেটের রোগের ডাক্তারকে দেখায়, তারপরে মাথার রোগের ডাক্তারকে দেখায়, এরকম ভাবে আমরা দেখি। Their convictions persist despite negative laboratory tests, often accompanied by symptoms of depression and anxiety, and commonly coexist with a depressive or anxiety disorder. এই অংশটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা এদেরকে দেওয়ার মতো খুব বেশি ওষুধ পাই না। আমরা মূলত চেষ্টা করি তাদের ডিপ্রেশন এবং অ্যাংজাইটি কমানোর, তাহলে তাদের মূল রোগ অনেকটা লাঘব হয়। Additional feature, 6 or more months of non-delusional preoccupation or fears of having, or the idea that one has a serious disease based on the person's misinterpretation of bodily symptoms. This preoccupation causes significant distress and impairment in one's life. Male and female equal prevalence. What is the treatment of somatic symptom disorder? Patients usually need psychiatric treatment. Frequent, regularly scheduled physical examinations help reassure patients that they are not abandoned and their symptoms or complaints are taken seriously. তাহলে রোগীদেরকে মাঝে মাঝে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে কম ব্যয়ের মধ্যে, এটা তাদেরকে অ্যাসিওর করার জন্য তাদের রিপোর্ট ভালো আছে এবং তাদের কথা শোনা হচ্ছে, তাদেরকে ফেলে দেয়া হচ্ছে না, তাদের কথাবার্তা সব ফেলে দেয়া হচ্ছে না। Group psychotherapy provides the social support that seem to reduce their anxiety and their clinic visit. Pharmacotherapy is useful only when a patient has an underlying drug-responsive psychiatric condition. Prognosis. The course of this disorder is usually episodic with episodes that last from months to years. Episodic সাধারণত হয়, না হলে তো এই ধরনের রোগীতে আর হাসপাতালের বহির্বিভাগ ভরে যেত, কিন্তু এটা এপিসোডিক হয়, সেই জন্য ওইভাবে ভরে না আর কি। দ্বিতীয় রোগ আমরা বলবো যেটাকে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। হাইপোকন্ড্রিয়াসিসের কিছু অংশ এখানে এসেছে। এখানে প্রিঅকুপেশন হচ্ছে ডিজিজ,
not symptoms. Somatic symptom disorder, main preoccupation of the patient is about having some symptoms mainly, and in illness anxiety disorder the main concern is about having a specific disease of a specific system, for example cardiovascular disease or gastrointestinal disease. Patient comes with the complaints of যে স্যার আমার হার্টের সমস্যা, অথবা স্যার আমার পেটের সমস্যা, বা স্যার আমার মাথার সমস্যা, মাথা খুব বনবন করে বা মাথার মধ্যে শব্দ হয়, এরকম। তাহলে এখানে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি বলা হয়েছে? Preoccupation with having or acquiring a serious illness. Somatic symptoms are not present, or if present are only mild in intensity. If another medical condition is present, or there is a high risk for developing a medical condition by virtue of having a strong family history, the preoccupation is clearly excessive or disproportionate. অর্থাৎ একটা হয়তো তার ফোড়া হয়েছে, কিন্তু সে এমন ভাবে দেখাচ্ছে যে তার সেই অংশটাই কাটা পড়ে গেছে, বা রোগ অনুযায়ী তার তীব্রতা অনেক বেশি থাকে। There is a high level of anxiety about health, and the individual is easily alarmed about personal health status. আমরা জানি যে সপ্তাহে 2-3 বার বাওয়েল পাস হলেও কিন্তু এটা সমস্যা হওয়ার কথা না, কিন্তু কিছু কিছু পেশেন্ট আছে যে দিনে 2 বার বাওয়েল পাস না হলে এটাই তাদের মেইন কনসার্ন অফ ডক্টর ভিজিট, এবং several times several doctors are being consulted for the same invalid reason. The individual performs excessive health-related behaviors, that is, repeatedly checks his or her body for signs of illness, or exhibits maladaptive avoidance, that is, avoids doctor appointments and hospitals. যেমন আমাদের কাছে কিছু রোগী আসে যে স্যার মাথায় 2 বছর আগে ব্যথা পাইছিলাম, এখন টিপ দিলেই ব্যথা করে। এখন ব্যথা হচ্ছে যে মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে বাঁচতেছে না, এখন যদি ব্যথার জায়গা টিপে টিপে কেউ ব্যথা করে তাহলে তো সেটা খুব সংকট। Illness preoccupation has been present for at least 6 months, but the specific illness that is feared may change over the period of time. The illness-related preoccupation is not better explained by another mental disorder. Okay, specify whether care-seeking type and care-avoidant type. কেউ কেউ আছে এই বিষয়গুলো সমস্যাগুলো নিয়ে চিকিৎসকের কাছে যায়, হাসপাতালে যায়, চিকিৎসা নেয়, আর কেউ আছে যে কেয়ার অ্যাভয়েডেন্ট টাইপ, অর্থাৎ চিকিৎসক এবং হাসপাতাল তারা এড়াতে চায়। হয়তো আগে কখনো তাদেরকে বলা হয়েছিল যে আপনাদের কোনো রোগ নাই, সেই কথা চিন্তা করে তারা অ্যাভয়েড করতে চেষ্টা করে যে তাহলে কি আমি মিথ্যা বলতেছি, সেরকম একটা কথা চিন্তা করে তারা এমন করতে পারে। আমরা একসময় একটা জিনিস জানতাম যে থার্ড ইয়ার সিনড্রোম, থার্ড ইয়ারে যখন স্টুডেন্টরা ক্লাস করতে আসে, নতুন নতুন ডিজিজ দেখে, তখন অনেক ডিজিজের সাথেই তারা নিজেদের সিমটমকে মিলায় এবং মনে করে যে তাদের বড় ধরনের কোনো রোগ হয়েছে। Most individuals with hypochondriasis are now classified as somatic symptom disorder. However, a minority of cases now fall under illness anxiety disorder. Somatic symptom disorder is diagnosed when symptoms are present, while in illness anxiety disorder there are few or no symptoms at all. এই কথাটা আমি আগেও বলেছি যে somatic symptom disorder is main concern is the presence of different type of symptoms of different systems, and in illness anxiety disorder main concern is about having a illness of a specific system, for example cardiovascular system or gastrointestinal system. Clinical feature, আমরা অলরেডি ক্লিনিক্যাল ফিচার বলেছি, ট্রিটমেন্ট একটু বলতেছি, যেটা অনেকটা আমরা সোমাটিক সিমটম ডিসঅর্ডারে যেরকম বলেছি সেরকম চিকিৎসা, হিপনোসিস এবং কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি may be given
Pharmacotherapy is useful to alleviate the anxiety generated by the fear, especially when it's a life-threatening illness. Pharmacotherapy is for the associated anxiety and depression, not for the direct cause of the illness. And for direct cause of the illness, patient needs explanation and reassurance about the illness. Prognosis is variable. এখন আমাদের যে থার্ড আমাদের যেটা বলার কথা ছিল যে ফাংশনাল নিউরোলজিক্যাল সিম্পটম ডিসঅর্ডার অর কনভার্সন ডিসঅর্ডার, সেই বিষয়ের আমরা স্লাইডগুলো খুঁজে বের করব, সেটা নিয়ে তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে যে ফাংশনাল নিউরোলজিক্যাল সিম্পটম ডিসঅর্ডার, এই বিষয়টা নিয়ে স্টুডেন্টরা আমাদের কাছে জানতে চেয়েছিল এবং তোমাদের জানতে চাওয়াটা সঠিক, কারণ হচ্ছে যে তোমরা যখন ইন্টার্নশিপ করতে যাবা আর মেয়েদের আরো মানে ফিমেল পেশেন্ট অনেকে ভর্তি হয়, মেল পেশেন্টও অনেকে ভর্তি হয় যাদের এরকম সোমাটিক নিউরোলজিক্যাল ফাংশনাল নিউরোলজিক্যাল সিম্পটম নিয়ে আসছে। Definition কি? Also known as conversion disorder, characterized by the presence of stressor. Stressor কি? যেটা স্ট্রেস তৈরি করে সেটা হলো stressor. Events which produce stress or conflict. Conflict কি? A situation wherein a person has more than one opposing or incompatible options. তাহলে এটা হলো এমন একটা সিচুয়েশন যেখানে পেশেন্টের স্ট্রেস থাকবে অথবা কনফ্লিক্ট থাকবে। স্ট্রেস হচ্ছে অ্যাংজাইটি প্রডিউসিং সিচুয়েশন, আর কনফ্লিক্ট হচ্ছে এ সিচুয়েশন wherein a person has more than one opposing or incompatible options. তোমাদেরকে যদি আমরা এটা বলি যে একটা কথা আছে না যে শ্যাম রাখি না কুল রাখি, সেরকম একটা সিচুয়েশন যে তাকে হয়তো ভালো কিছু করতে হবে, আবার খারাপ কিছু পরিত্যাগ করতে হবে, বা খারাপ কিছু ধরতে হবে, ভালো কিছু পরিত্যাগ করতে হবে, এরকম একটা মানসিক দ্বন্দ্ব যেখানে ভোগে সেটা হচ্ছে তার কনফ্লিক্ট। There is temporal or time related relationship of conflicts with symptoms. সিম্পটমের সাথে, সিম্পটমের ইনিশিয়েশন, সিভিয়ারিটি এবং কনক্লুশনের সাথে স্ট্রেসের বা কনফ্লিক্টের ইনিশিয়েশন, সিভিয়ারিটি এবং কনক্লুশন সাধারণত টেম্পোরালি রিলেটেড অথবা টাইম রিলেটেড, অর্থাৎ যখন একটা হয় তখন অপরটাও হয়। কনফ্লিক্ট যখন হয় তখন ফাংশনাল নিউরোলজিক্যাল সিম্পটমও হয়। The symptoms are neurological or pseudo-neurological in nature and may be motor, sensory or visceral symptoms. যেহেতু নিউরোলজিক্যাল সিম্পটম হতে পারে মোটর, সেন্সরি বা ভিসেরাল, সেই জন্য এই প্রেজেন্টেশন গুলো এরকম। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা একটু বলি যে তুমি যে একটা আমার একটা স্টুডেন্ট যে বললো যে হিস্টেরিক কনভার্সন ডিসঅর্ডার, এই টার্মটা এসেছে হিস্টেরিয়া থেকে। The term hysteria was introduced by Hippocrates. Greek root histar equal to uterus. It was claimed that a wandering uterus was responsible for many of the medical and psychological conditions of women. এটা দেখা যেত যে এই হিস্টেরিয়া বা হিস্টেরিক কনভার্সন ডিসঅর্ডারটা মেইনলি হচ্ছে ফিমেল পেশেন্টদের মধ্যে, এবং ফিমেলে এমন কি আছে যেটা মেলে নাই? ফিমেলে এক্সেস আছে ইউটেরাস। তো ধারণা করা, এবং ইউটেরাসটা ইজ নন প্রেগন্যান্ট ইউটেরাস ইজ নন প্যালপেবল। ধারণা করা হতো যে যখন এটা প্যালপেবল না, তাহলে নিশ্চয়ই এটা শরীরের অন্য কোথাও আছে। সেরকমই এখান থেকেই যখন হিস্টার বা ইউটেরাস রোগাক্রান্ত হচ্ছে তখন সেটাকে হিস্টেরিয়া ভাবার একটা প্রবণতা থাকতো বা ধারণা করা হতো। ফর এক্সাম্পল গ্লোবাস হিস্টেরিকাস বলা হয়, অর্থাৎ এটা হচ্ছে যে ঢোক গিলতে গেলে মনে হয় যে গলায় কিছু লেগে আছে, তো ধারণা করা হয় যে গ্লোবাস রিজিয়নে হয়তো হিস্টার অথবা ইউটেরাস হয়তো মানে ভ্রমণ করতে করতে নড়তে নড়তে এখানে চলে আসছে, সেই জন্য তার গ্লোবাস হিস্টেরিকাস হয়েছে, এরকম একটা ধারণা ছিল প্রাচীনকালে। Plato described uterus as an animal within an animal and could travel to any part of the body, blocking passages, obstructing breathing and causing disease.
তাহলে তোমরা একটা কিন্তু মানে মজার জিনিস পেলা যে মনে করা হচ্ছে যে এই ইউটেরাইসটা ইজ রেসপন্সিবল অবস্ট্রাক্টিং ব্রিদিং, ব্লকিং প্যাসেজেস এন্ড কজিং ডিজিজ। Neurologist Jean-Martin Charcot coined hysteria major to describe syndromes of psychogenic non-epileptic seizures. আমরা এটা পরে আসতেছি psychogenic non-epileptic seizure সম্পর্কে। Conversion disorder combined with somatization disorder was referred as hysteria, conversion reaction or dissociative reaction. আমরা dissociative reactionটা আরেকবার উচ্চারণ করেছিলাম। Dissociative reaction হচ্ছে dissociation of personality or behavioral pattern, অর্থাৎ একই পেশেন্ট দুই রকমের করছে। যেমন তুমি একটা দেখো যে একটা পেশেন্ট ভালো আছে, হঠাৎ করে সে খুব উত্তেজিত হয়ে একটা মনে হচ্ছে যে তার উপর জিন ভর করেছে, এরকম একটা সে দেখাতে চাচ্ছে, বা একটা অলৌকিক কিছু ভর করেছে। এই দুইটা বিষয় হলো একটা ডিসোসিয়েশনের উদাহরণ, অর্থাৎ একই পার্সোনালিটি দুই ভাবে এক্সপ্রেস করতেছে। Paul Briquet and Jean-Martin Charcot contributed to the idea, and it was named as Briquet syndrome. The term conversion was introduced by Sigmund Freud, who hypothesized that the symptoms reflect unconscious conflict. এটা আমরা একটা হিস্টোরিক্যালি এটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি যে হিপোক্রেটাস 400 BC বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্ট জন্মেরও 400 বছর আগে, ইউজ দ্য টার্ম হিস্টেরিয়া। থমাস সিডেনহ্যাম in the 1600s received hysteria as an emotional condition rather than a physical disorder. Freud named it as hysterical conversion, and in DSM-1, or that is Diagnostic and Statistical Manual of Psychiatric Disorders, psychoneurotic disorder, DSM-3, 1980, it was termed as hysterical neurosis conversion type. In DSM-4, 1994, it was named as conversion disorder. In DSM-5, 2013, it is named as functional neurological symptom disorder. This is the history in brief about the conversion disorder or the functional neurological symptom disorder. What are the clinical features of conversion disorder? Characterized by presence of stressor, event which produce stress or conflict, a situation wherein a person has more than one opposing or incompatible options. There is temporal relationship of conflicts with symptoms. The symptoms are neurological or pseudo-neurological in nature and may be motor, sensory, or visceral symptoms. এর আগের পৃষ্ঠাগুলো আমরা আগে বলেছি, এই অংশগুলো নতুন। Presence of primary or morbid gain. Primary also means direct benefit, direct gain, which is positive internal motivation. Patient কেন সেটা চাচ্ছে, সেটা হচ্ছে primary gain or direct gain. Usually removal of stress or avoidance of the situation. For example, there is a conflict between husband and wife, and it was so intolerable that the patient or the female member of the marriage, that is the wife, may become having some breathing problem or something like that, and the main gain is avoidance or rescue from that situation. তাহলে আমরা যদি বলতে চাই যে প্রাইমারি মরবিড গেইন, মরবিড মিন্স ডিজিজ স্টেট, প্রাইমারি মরবিড গেইন হচ্ছে সেটা যেটা ডিরেক্টলি পেশেন্ট অ্যাচিভ করে। সেটা কি? সে যে কনফ্লিক্টিং সিচুয়েশনে ছিল সেখান থেকে সে নিজেকে রিলিভ বা রেস্কিউ করে নিয়ে আসে এর মাধ্যমে, এবং এটা অনেক ক্ষেত্রে একটা ডিফেন্স মেকানিজম। সেটা তার কাছে এত ইনটলারেবল যে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লো, নিউরোলজিক্যাল সিমটম শো করলো, যাতে তাকে সেখান থেকে সেই সিচুয়েশন থেকে সে রেস্কিউ হয়ে আসতে পারে। নাম্বার 2, প্রেজেন্স অফ সেকেন্ডারি মরবিড গেইন। সেকেন্ডারি অলসো আমরা এটা বলতে পারি যেটা ইনডিরেক্ট মরবিড গেইন, অর্থাৎ সেই সিচুয়েশনের কারণে
which is positive external motivation, usually additional benefit received as a consequence of sick role. কেউ ফিট হয়ে গেল বা প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, তখন যে কনফ্লিক্টিং সিচুয়েশন ছিল সেখান থেকে তো সে রেস্কিউ হলো, তার সাথে সাথে তাকে একটু বিশেষ যত্ন করা হলো, একটু অনেক ক্ষেত্রে দেশীয় ভাবে হয়তো সরিষার তেলে রসুন গরম করে বুকে ডলা হলো, অথবা দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলো, এই রকম সিচুয়েশন হলো। লা বেলে ইনডিফারেন্স, অথবা এটা আমি বাংলা করলে বিউটিফুল ইনডিফারেন্স, অর্থাৎ পেশেন্ট যে অসুস্থ সেইটা তার আচরণের মধ্যে বহিঃপ্রকাশ হচ্ছে না, সে স্বাভাবিক মানুষের মতো আছে, হয়তো কথা বলতেছে না কিন্তু স্বাভাবিক মানুষের মতো আছে, প্রচন্ড আতঙ্কগ্রস্ত না থাকে না। এর কারণটা হচ্ছে যে পেশেন্ট তো অলরেডি একটা স্ট্রেস থেকে নিজেকে রেস্কিউ করছে প্রাইমারি গেইনের মাধ্যমে, সেই জন্য এখন যে সে একটু হয়তো কথা বলতে পারতেছে না বা হাঁটতে পারতেছে না কনভার্সন ডিসঅর্ডারের কারণে, এটা তাকে সাংঘাতিক বিচলিত করছে না। এখানে একটা নোট লেখা হচ্ছে যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি গেইনস আর ইউজড টু ডেনোট সিগনিফিকেন্ট সাবকনশাস সাইকোলজিক্যাল মোটিভেশন পেশেন্টস মে হ্যাভ হোয়েন প্রেজেন্টিং উইথ সিমটমস। অর্থাৎ আমরা অলরেডি যেই কথাটা বলেছি সেটা, কি কি ধরনের সিমটম থাকতে পারে আমরা অলরেডি বলেছি যে মোটর সিমটম থাকতে পারে, সেন্সরি সিমটম থাকতে পারে এবং অটোনমিক সিমটম থাকতে পারে। মোটর সিমটমের মধ্যে ফিট হয়ে যাওয়া, পড়ে যাওয়া, সুডো সিজার অর ফলস সিজার, ইনভলান্টারি মুভমেন্ট বা পেশেন্ট করতে চাচ্ছে না কিন্তু মুভমেন্ট হচ্ছে, অ্যাবনর্মাল গেইজ, প্যারালাইসিস, অ্যাফোনিয়া অথবা ইনএবিলিটি টু প্রডিউস সাউন্ড, প্যারালাইসিস or weakness of limb, এই বিষয়গুলো নিয়ে পেশেন্ট মোটর সিমটম নিয়ে আসতে পারে। এটা তোমরা যখন লক্ষ্য করবা, ওয়ার্ডে যাবা, তখন এই বিষয়গুলো পাবা, আমরা কিছু ভিডিও দেখাবো সেখানেও একটু দেখতে পারবা। সেন্সরি symptoms, anesthesia or loss of sensation of extremities, সাইকোজেনিক ব্লাইন্ডনেস, অনেকে হয়তো দৃষ্টিশক্তি হারায়, সে এমন কিছু দেখেছে সেটা তার জন্য সাংঘাতিক স্ট্রেসফুল, সেই স্ট্রেস থেকে সরে আসার জন্য, সেই স্মৃতিকে মুছার জন্য সে তার ইনার ভিতরের ইনার সেলফ থেকে এমন একটা সিচুয়েশন হচ্ছে যে সে আর দেখতে পাচ্ছে না, সেটা হচ্ছে যে তার সাইকোজেনিক ব্লাইন্ডনেস। ডিফনেস, সে কানে শুনতে পাচ্ছে না, এমন কিছু শুনেছে যে সে এখন আর এটা শুনতে চাচ্ছে না। ভিসেরাল সিমটমসও আসে, যে আমাদের এখানে মোস্ট কমন হিসেবে আসে যে সাইকোজেনিক ভমিটিং নিয়ে আসে, সুডোসাইসিস অর্থাৎ স্পিউরিয়াস প্রেগন্যান্সি, গ্লোবাস হিস্টেরিকাস আমরা অলরেডি বলেছি যে মনে হচ্ছে যে গলায় ঢোক গিলতে অসুবিধা, আর সুডোসাইসিস অর্থাৎ প্রেগন্যান্সি সাইন সিমটম থাকে কিন্তু আসলে সে প্রেগন্যান্ট না। সাইকোজেনিক ভমিটিং থাকে। তোমরা তো আরেকটা জানো যে অনেক ক্ষেত্রে মেল পার্সনরাও প্রেগন্যান্সির সাইন সিমটমে ভুগে, সেটার একটা নাম আছে, সেটা তোমরা বের করবা, সেই জিনিসটার নাম কি। আচ্ছা, আমি তাহলে এখন কিছু দেখাই, তাহলে আমি আরেকটু সহজ করি, যে একটা স্ট্রেস থাকবে অথবা কনফ্লিক্ট থাকবে, সেই কনফ্লিক্টের থেকে পেশেন্ট বের হতে চাবে, বের হওয়ার যদি বের হতে পারে সিচুয়েশন থেকে, তাহলে সেটা তার প্রাইমারি গেইন। বের হওয়ার কারণে, রোগী হওয়ার কারণে তাকে সবাই যে একটা বেশি একটা কেয়ার দিচ্ছে, সেটা হচ্ছে তার সেকেন্ডারি গেইন। এবং যেহেতু সে একটা অ্যাংজাইটি থেকে বের হতে পারছে, সেজন্য সে কথা বলতে না পারলেও বা হাত কাঁপলেও সে খুব সাংঘাতিক বিচলিত না, এই বিষয়টা হচ্ছে লা বেলা ইনডিফারেন্স অথবা এ বিউটিফুল ইনডিফারেন্স। ইনডিফারেন্স মিন্স হচ্ছে ল্যাক অফ ডিফারেন্স, অর্থাৎ রোগগ্রস্ত অবস্থায় তার কোনো সাংঘাতিক পরিবর্তন দেখা যাচ্ছে না ফেসিয়াল এক্সপ্রেশনে, সেটা। আচ্ছা, আমরা তোমাদেরকে কিছু সিমটম দেখাবো, মেইনলি মোটর সিমটম দেখাবো, কারণ সেন্সরি সিমটম তো আর ভিডিওতে দেখানো যাবে না। তো এই মেয়েটা উপস্থিত হয়েছে, আমি এর হিস্ট্রি গুলো জানি সেজন্য একটু বলছি, যে এই মেয়েটা উপস্থিত হয়েছে তার সিমটম নিয়ে, নিউরোলজি ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে রেফার করা হয়েছে। তোমরা একটু দেখো তার সিমটমটা কি। হ্যাঁ, আমি আশা করি চালাতে পারবো, এখন দেখি।
এটাকে আমরা বলতে পারি যে জার্কি মুভমেন্ট অফ দ্য রাইট আপার লিম্ব। তাহলে আমরা দেখছি যে একটা ইয়াং অ্যাডোলেসেন্ট মেয়ে তার রাইট আপার লিম্বের মুভমেন্ট হচ্ছে, এবং যখন আমরা এক্সামাইন করতেছি তখন এটা বাড়তেছে আর অন্য সময় তেমন থাকতেছে না। এই পেশেন্টটা নিউরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকেই আমাদেরকে রেফার করা হয়েছে। দেখা হয়েছে যে এর কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট নাই। আমরা এর হিস্ট্রি অনুসন্ধান করি এবং দেখতে পাচ্ছি যে এই পেশেন্টটার পরের শুক্রবার মানে কামিং ফ্রাইডে তাকে দেখতে আসার কথা, তাকে বিয়ে দিয়ে দেওয়ার কথা, এবং সে ওইভাবে তাতে ইন্টারেস্টেড না, মানে বিয়ে ব্যাপারটা বা এত কম বয়সে বিয়ে ব্যাপারে সে প্রস্তুত না। সেই জন্য সে খুব মানসিকভাবে আতঙ্কিত এবং সেই জন্য তার এই প্রাইমারি গেইন হয়েছে যে সেই সিচুয়েশন থেকে সে সরে আসতে পারছে। সেকেন্ডারি গেইন হচ্ছে যে সেকেন্ডারি গেইন হচ্ছে যে সে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে, মা তার যত্ন নিচ্ছে সেটা। আর তার লাবেলে ইনডিফারেন্স হচ্ছে যে সে যে হাত কাঁপছে, হাতের কাঁপা থামাতে পারছে না, এই জন্য তার ফেসিয়াল এক্সপ্রেশনে বড় ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা নেক্সট পেশেন্ট দেখি। এখানে একটা পেশেন্টের খুব অ্যাবনর্মাল মুভমেন্ট, অ্যাবনর্মাল গেজ, অ্যাবনর্মাল মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই অ্যাবনর্মাল মুভমেন্টের কারণে তার গার্জিয়ানরা তাকে হাসপাতালে নিয়ে এসেছে। এটা হচ্ছে যে আগের ভিডিও দেখানো 6 মাস পরের ঘটনা, এবং যেটা মানে অবিশ্বাস্য বিষয় কিন্তু আসলে সত্য যে এই দুইটা পেশেন্ট একই। দুইবার তার দুই ধরনের সিমটম নিয়ে এসেছে এবং এইবারের তার সিমটম হচ্ছে যে তার মা তার আবার বিয়ে ঠিক করেছে এবং সে বিয়ে হবে সামনে, সেই স্ট্রেসটা সে সহ্য করতে পারছে না, সেই জন্য তার অ্যাবনর্মাল মোটর মুভমেন্ট দেখা গেছে। আমরা এর চিকিৎসার অংশগুলো চিকিৎসার অংশে যখন পড়াবো তখন যদি আমাদের একটু মনে থাকে আমরা তখন একটু বলবো যে এদের কি ধরনের চিকিৎসা দেয়া হয়েছে। এখানে একটা থার্ড পেশেন্ট, তার এর লাইফ হিস্ট্রিটা একটু কষ্টকর, যে তার ভাই, তার বোন হয় একটা ছোট এবং বোনটা মারা যায় খুব কম বয়সে, 5 মাস বা 6 মাস বছর বয়সে, এবং তারপরে থেকে সে অসুস্থ হয়ে পড়ে, সেই স্ট্রেসের কারণে সে অসুস্থ হয়ে পড়ে। আমরা একটু ভিডিওটা দেখালে বোঝা যাবে। এখানে কি হচ্ছে, অ্যাবনর্মাল জার্কিং মুভমেন্ট অফ দা বোথ পেক্টোরালিস মেজর হচ্ছে এটা। তো আসলে কোনো নিউরোলজিক্যাল কারণ নাই এরকম হওয়ার, এবং চিকিৎসা দেওয়ার পরে পেশেন্ট ভালো হয়ে গেছে। এখানে আমরা আরেকটা মেয়ের পোস্টার দেখতে পাচ্ছি, সে এরকম ভয় দেখাতে চায়, অনেক সময় বিভিন্ন হরর ফিল্মে যেভাবে দেখানো হয় সেরকম দেখাতে চায়। এটা কিছুটা কনভার্সন ডিসঅর্ডার আছে, কিছুটা অন্যান্য ডিসঅর্ডারের প্রভাব আছে, ফর এক্সাম্পল বাইপোলার মুড ডিসঅর্ডারের প্রভাব আছে।
এই লাস্ট বিষয়টাকে আমরা ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার বলতে পারি। আচ্ছা, এপিডেমিওলজি, লাইফ টাইম প্রিভ্যালেন্স 1/3 অফ দ্য জেনারেল পপুলেশন। সো এটা কিন্তু খুব কম না। তো তোমাদের যদি এখন এখানে আমার 36 জন স্টুডেন্ট থাকে একটা ব্যাচে, তাদের 12 জন জীবনের কখনো না কখনো কিছু না কিছু কনভার্সন সিমটম ভোগ করবে। ফিমেল আর মোর 2:1:10:1. In women, left side of the body is more affected. In men, association with antisocial personality disorder. অর্থাৎ যাদের antisocial personality disorder আছে তাদের মধ্যে এটা বেশি। is onset usually after 10 years of age and rare before beyond 35 years of age. সাধারণত 10 বছরের পরে হয় এবং 25 বছরের পরে তেমন কনভার্সন সিমটম দেখা যায় না। More in rural population, low academic level, low IQ and low economic group. এটা more বেশি থাকে। এর সাথে আমরা কনফিউজ করতে পারি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আসছে গিলিয়ান ব্যারি সিনড্রোম, Creutzfeldt-Jakob disease, periodic paralysis, early neurological deficits of age. Psychological disorders আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আসে দুইটা, যেমন ম্যালিঙ্গারিং and factitious disorder. Malingering, here the symptoms are under conscious voluntary control. The patients give inconsistent and contradictory history and shows goal-directed fraudulent behavior. যেমন অনেক সময় হয় যে অনেক সময় পুলিশ বা সেনাবাহিনীতে অনেকে ট্রেনিং এ যায় এবং ট্রেনিং সহ্য করতে পারে না, তখন তারা অসুস্থতার ভান করে। ফ্যাকটিশাস ডিসঅর্ডার আরেক ধরনের ডিসঅর্ডার, যেটা সে ইন্টেনশনালি করছে না কিন্তু তার inner self থেকে হচ্ছে। The symptoms are under conscious voluntary control. The patients simulate, induce or aggravate illness to receive medical attention regardless of whether or not they are ill. The primary motivation is simply to receive medical care and to partake in medical system. Medical care নেয়ার জন্য এরকম করে, সেটাকে ফ্যাকটিশাস ডিসঅর্ডার বলে। এছাড়াও এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে সোমাটাইজেশন ডিসঅর্ডার, হাইপোকন্ড্রিয়াসিস এগুলো আসতে পারে। কোর্স এন্ড প্রগনোসিস, 95% of acute cases remit spontaneously, অর্থাৎ এর প্রগনোসিস ভালো। In hospital patients, remission usually within 2 weeks. Recurrence of 1/3 to 1/4 within 1 year of first episode. আমরা প্রথম দুইটা কেসে দেখেছি যে আসলে তারা একই পার্সন 6 মাস পরে আবার আমাদের কাছে এসেছে। ট্রিটমেন্ট, সাইকোলজিক্যাল, তাদের কিছু স্ট্রেসর অথবা কনফ্লিক্ট থাকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ম্যানেজমেন্ট অফ কনফ্লিক্ট। আর সেটা ম্যানেজমেন্ট হতে পারে কয়েকভাবে, যেমন রেজলিউশন বা নিষ্পত্তি করে দেয়া, অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা, নেগোসিয়েশন বা দর কষাকষি করা। আমি একটু বলতে পারি, যেমন কারো সমস্যা থাকলো আমি সমাধান করে দিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে রেজলিউশন। অ্যাকসেপ্টেন্স, যে সে এমন একটা সিচুয়েশন, সে এটাকে সহ্য করতে পারছে না, তাকে এটা বুঝালাম যে তোমার এটা সহ্য করা উচিত, তোমার এই লেভেলে সহ্য করা উচিত। নেগোসিয়েশন, হয়তো একটা পেশেন্ট একটা প্রাইভেট কার চাচ্ছে, তাকে হয়তো অন্য কিছু দিয়ে, একটা বাইসাইকেল দিয়ে আমরা ম্যানেজ করলাম, সেটা হচ্ছে নেগোসিয়েশন বা দর কষাকষি। এছাড়াও হিপনোসিস এবং রিল্যাক্সেশন থেরাপি ইউজ করা হয় সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে। আরো আছে সাইকো অ্যানালাইসিস, ইনসাইট ওরিয়েন্টেড সাইকোথেরাপি, অ্যামোবারবিটাল অর লোরাজিপাম এইডেড ইন্টারভিউ। এই ক্ষেত্রে কোনো ধরনের সিডেটিভ ওষুধ পেশেন্টকে ইন্ট্রাভেনাস দেওয়া হয়, পেশেন্টের সাথে কথা বলা হয় এবং পেশেন্টের কনফ্লিক্ট আইডেন্টিফাই করা হয় এবং কনফ্লিক্টের একটা সলিউশন দেওয়ার চেষ্টা করা হয়। এছাড়াও আছে ম্যানেজমেন্ট অফ প্রাইমারি মরবিড গেইন। আমরা ওখানে বলে এসেছিলাম যে পেশেন্টের প্রাইমারি মরবিড গেইন আছে, সেই গেইনটা হলো সাধারণত স্ট্রেসফুল সিচুয়েশন থেকে সরে আসা। কিন্তু আমাদের এইটার ম্যানেজ করতে হলে আমাদের পেশেন্টকে সেই স্ট্রেসফুল সিচুয়েশনটাকে ট্যাকেল করতে শিখতে হবে এবং তার ইউজুয়াল অ্যাক্টিভিটিতে তাকে এনকারেজ করতে হবে। ফর এক্সাম্পল, কোনো একটা স্টুডেন্ট হয়তো ক্লাসে টিচার খুব বকা দিয়েছে,
এবং সে স্কুল যাচ্ছে না, হয়তো তার কোনো সিমটম হয়েছে যে হয়তো সে হাঁটতে পারছে না অথবা মুখে কথা বলতে পারছে না, এরকম সিমটম হয়েছে, আমাদের চেষ্টা হবে যত তাড়াতাড়ি তাকে স্কুল পাঠানো। তাহলে সেই তার যে স্ট্রেস বা অন্য স্টুডেন্টদের সামনে যাওয়ার জন্য যে তার ইনহিবিশন, সেটা তত দ্রুত কাটবে এবং দ্রুত সে স্বাভাবিক হয়ে যাবে। Lastly, management of secondary morbid gain or indirect morbid gain. Restriction of sources of reinforcement like visitors and gifts for patients. অর্থাৎ আমরা আমাদের দেশে যেটা হয় যে খুব বেশি ভিজিটর থাকে এবং ভিজিটররা বিভিন্ন উপহার সামগ্রী, ফলমূল নিয়ে আসে। দেখা যাবে যে রোগী শুধু ফলমূল খাওয়ার জন্য অসুস্থ হয়ে পড়ে আছে। সেই জন্য আমাদের গার্জিয়ানদের বলতে হবে যে এক সময় 2 জনের বেশি আপনার অ্যাটেন্ডেন্ট থাকবেন না। অ্যাটেন্ডেন্ট বেশি হলে রোগীর ভালো হতে সময় বেশি লাগবে। আমি মনে হয় স্লাইড প্রায় শেষ করে এনেছি। আমি একটু দেখি। ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার, সিম্পটোম্যাটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যানজিওলাইটিক, সিডেটিভ, হিপনোটিক। আচ্ছা, এখানে আমরা একটু বলেছিলাম যে ওই পেশেন্ট যেগুলো আমরা দেখাইছি তাদের একটু শর্ট বলবো। 1 নম্বর যে পেশেন্টটা দেখালাম যে তার রাইট আপার লিম্বে জার্কি মুভমেন্ট হচ্ছে, তার প্রাইমারি গেইন ছিল তার স্ট্রেসফুল সিচুয়েশন থেকে সরে আসা, সেকেন্ডারি গেইন হচ্ছে হসপিটালে ভর্তি থেকে বাবা মার সেবা যত্ন পাওয়া, তার স্ট্রেসর অর কনফ্লিক্ট ছিল আমরা যতদূর বের করতে পারছি ম্যারেজ অ্যারেঞ্জমেন্ট অ্যাট হোম, তাদের বাড়িতে বিয়ের আয়োজন করা হচ্ছে, এটাই তার জন্য স্ট্রেস ফ্যাক্টর ছিল। আচ্ছা, দ্বিতীয় আর তার চিকিৎসাটা করা হয়েছে কিভাবে, তার বলে আমরা তাড়াতাড়ি তাকে বাসায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তার মাকে বলেছি যে আপনার মেয়ের এখনো বিয়ের বয়স হয়নি, আপনি বিয়ে দেওয়ার এখন এই মুহূর্তে বিয়ে দেওয়ার দরকার নাই, সেরকম একটা বলার চেষ্টা করেছি আমরা। বাকিটা পেশেন্টের পার্টি যতটুকু গ্রহণ করতে পেরেছে সেটা, এবং পেশেন্ট ভালো হয়ে গিয়েছিল এবং বাড়িতে চলে গিয়েছিল। দ্বিতীয় পেশেন্ট যে বিছানায় শুয়ে হাত পা নাড়তেছে, তার সমস্যাটা ছিল যে এইখানেও তার স্ট্রেসর ও কনফ্লিক্ট ছিল ম্যারিজ অ্যারেঞ্জমেন্ট, তার বাসায় বিয়ের অ্যারেঞ্জ করা হয়েছিল। তার প্রাইমারি গেইন হচ্ছে সেই স্ট্রেসফুল সিচুয়েশন থেকে সরে আসা, তার সেকেন্ডারি গেইন হচ্ছে হাসপাতালে এসে স্পেশাল ডায়েটে থাকা এবং মার সেবা যত্ন পাওয়া। এই ক্ষেত্রে তাকেও আমরা অ্যাডভাইস দিয়ে বাসায় পাঠাইছি, কিন্তু সম্ভবত ওই ক্ষেত্রে তার বিয়ে হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তারা, যেহেতু এই রোগীটা আমাদের হাসপাতালের আশেপাশেই থাকে, আমরা শুনেছি যে তারা ভালোই আছে। আচ্ছা, থার্ড পেশেন্ট যার পেক্টোরালিস মেজর মাসলের কন্ট্রাকশন হচ্ছিল 2 সাইডে এবং হয়তো স্টার্নোক্লিডোমাস্টোয়েড মাসলেরও কিছু কন্ট্রাকশন ছিল এবং ব্রেথলেসনেস এর মতো ছিল। তো সেই পেশেন্টের স্ট্রেসর ছিল যে তার কষ্ট বা দুঃখ, যে তার বোন মারা গিয়েছে, সেই দুঃখ বা কষ্ট। প্রাইমারি গেইন হচ্ছে সেই বাড়ির দুঃখময় পরিবেশ থেকে সে সরে আসতে পেরেছে, আর সেকেন্ডারি গেইন হচ্ছে যে হাসপাতালে হয়তো তার সে একটু আদর ভালোবাসা পাচ্ছে সেটা। তো এক্ষেত্রে তাকে আমরা ডিপ্রেশন কমানোর ওষুধ দিয়েছি এবং পেশেন্টকে দ্রুত বাসায় নিয়ে, এবং মৃত্যু যে মানুষের জীবনের একটা স্বাভাবিক ঘটনা, কষ্টকর কিন্তু অনস্বীকার্য, সেই বিষয়টা তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং পেশেন্ট অনেকদিন ভালো ছিল, 1 বছর 2 বছর পরে আবার আসছিল, 1 মাস 2 মাস চিকিৎসা নিচ্ছে, এখন সে আশা করি পুরোপুরি ভালো আছে। মোটামুটি আমরা 3টা কেস সম্পর্কে বললাম, আশা করি আমরা তোমাদেরকে অনেকটা বোঝাতে পারছি। এখন লাস্টলি আমরা এপিলেপটিক সিজার এবং ট্রু সিজার বা এপিলেপটিক সিজার এবং ফলস সিজার বা সুডো সিজার সম্পর্কে একটু কথা আমরা একটু বলার চেষ্টা করব। আমরা এটা হিস্ট্রি ফরম্যাট ফলো করব। হিস্ট্রিতে আমরা কি থাকে, পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, প্রেজেন্টিং কমপ্লেইন, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, সেভাবে আমরা সাজাইছি, কিন্তু তোমাদের এটা particulars of the patient is নন এপিলেপটিক সিজার অথবা কনভার্সন ডিসঅর্ডার, সেটা সেখানে এজ সাধারণত মোর দেন 10 ইয়ার্স এন্ড লেস দেন 35 ইয়ার্স, আর এপিলেপটিক সিজার হতে পারে এনি এজ। নন এপিলেপটিক সিজার অথবা কনভার্সন ডিসঅর্ডারে ফিমেল প্রিডমিনেন্ট, কিন্তু সিজার ডিসঅর্ডারে মেল ফিমেল সিমিলার ইনসিডেন্স অর প্রিভ্যালেন্স।
epileptic conversion disorder, a presence of stressor or conflict is present, and there is a temporal or time related relationship. But in case of epileptic seizure, stressor or conflict is not necessary. Presence of observer, usually in case of functional neurological disorder, there is someone who looks after the patient, অথবা patient কারোর সামনে সমস্যাটা হয়, এটা আমরা দেখি কনভার্সন ডিসঅর্ডারে। কিন্তু এপিলেপটিক সিজার কারো প্রেজেন্সেও হতে পারে, অ্যাবসেন্সেও হতে পারে। কনভার্সন ডিসঅর্ডারে টাং বাইট, ফ্রোদিং, হেড ইনজুরি সাধারণত কখনোই হয় না। আর এপিলেপটিক সিজারে টাং বাইট, ফ্রোদিং, হেড ইনজুরি অনেক ক্ষেত্রেই প্রেজেন্ট থাকে। নন এপিলেপটিক সিজারে সাধারণত অনেক সময় পেশেন্ট আনকনশাস থাকতে পারে 1 to 2 আওয়ার্স। এপিলেপটিক সিজারে সাধারণত ডিউরেশন খুব শর্ট থাকে, 1 থেকে 5 মিনিটের মতো। কনভার্সন ডিসঅর্ডারে কোর্স ইজ রিকারিং and improvements, and seizure disorder is usually a chronic condition. Conversion disorder or functional neurological disorder is usually normal, and in epileptic seizure is usually abnormal. And there is another investigation, that is post-ictal prolactin level, অথবা just seizure হওয়ার পরের প্রোলাকটিন লেভেল, যেটা সাধারণত ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে এটা নরমাল থাকে, কিন্তু এপিলেপসিতে এটা রেইজ থাকে। আর কনভার্সন ডিসঅর্ডারের ট্রিটমেন্ট হচ্ছে সাইকোথেরাপি অ্যান্ড সিম্পটোম্যাটিক, আর এপিলেপটিক সিজারের ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। মোটামুটি আমরা আমাদের আজকের কথা শেষ করতে পারছি। সবাইকে ধন্যবাদ। আসলে আশা করি তোমরা এগুলো পড়বা, এবং আমরা যখন আইটেম কমপ্লিট করব তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দিতে পারবা। এই কথাটা আমি আবার বলছি যে আমাদের পরীক্ষায় যা আসুক না আসুক, জীবনের পরীক্ষায় প্রত্যেকটা বিষয়ই গুরুত্বপূর্ণ। তুমি হয়তো এমন কোনো পেশেন্ট পাবা যে পেশেন্টটাকে তুমি ভালোভাবে সার্ভিস দিতে পারলে, হয়তো তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যেই কোনো রোগ যদি আগে ধরতে পারো, তাহলে এটার চিকিৎসা করা অনেক সুবিধা হবে। সেই কথা মনে করে প্রত্যেকটা ডিজিজ, কমন ডিজিজ খুব ভালোভাবে জানতে হবে। তো থ্যাংক ইউ, উইশ ইউ গুড লাক। আচ্ছা, আল্লাহ হাফেজ।